আবারও বিধ্বস্ত মার্কিন F-35 যুদ্ধবিমান, বেঁচে গেলেন পাইলট। রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে কাঁপছে বিশ্ব। নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি পুলিশ সদস্য সহ নিহত 5। ইসরায়েলকে কঠিন শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ন্যাটোর বিরুদ্ধে ইরানের নতুন জোট, পাশে থাকছে চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, মার্কিন যুদ্ধ জাহাজকে পিছু হটালো ইরানি হেলিকপ্টার। ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র খুররাম শহর 5 নিয়ে মার্কিনীদের উদ্বেগ। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে ইহুদি ধর্মগুরুরা ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এবং গাজায় দুর্ভিক্ষ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, ইসরায়েলকে দিলেন হুঁশিয়ারি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ, সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। ক্যালিফোর্নিয়া প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি F-35 যুদ্ধবিমান। উচ্চগতির এই জেটটি ধসে পড়ে একটি খোলা কৃষি জমিতে। বিমানে থাকা পাইলট সময় মতো ইজেক্ট করে প্রাণে বাঁচলেও রক্ষা পায়নি বিমানটি। মার্কিন নৌবাহিনী খতিয়ে দেখছে দুর্ঘটনার কারণ। হাওলাদার শামীমের রিপোর্টে দেখুন বিস্তারিত। আকাশ জুড়ে হঠাৎ জ্বলে উঠল আগুন, গর্জন করতে করতে ধেয়ে এলো একটি যুদ্ধবিমান, আর সেকেন্ডের মধ্যেই প্রচন্ড শব্দ, কালো ধোঁয়া, দাউ দাউ করে জ্বলতে থাকা ধ্বংসস্তূপ। এমনই এক ভয়াবহ মুহূর্তের সাক্ষী থাকলো ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোর কৃষি জমি, যেখানে বিধ্বস্ত হলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি F-35 যুদ্ধবিমান। মার্কিন বিমান বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়, 30 জুলাই স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় নেভাল এয়ার স্টেশন লেমুরের খুব কাছেই ঘটে এই ঘটনা। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বিশ্বের অন্যতম দামি ও আধুনিক ফাইটার জেট, যার মূল্য প্রায় $100 মিলিয়ন। তবে সৌভাগ্যের বিষয়ে বিমানের পাইলট সময় মতো বেরিয়ে আসতে সক্ষম হন। প্রাণে বাঁচলেও মুহূর্তটি ছিল একেবারে মৃত্যু ও জীবনের সন্ধিক্ষণে দাঁড়ানোর মতো। বিমানটি বিধ্বস্তের কারণ তদন্তাধীন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে মাটিতে পড়ার সময় আগুনের শিখা দেখা যাচ্ছিল অনেক দূর থেকেই। ফ্রেসনো শহর থেকে প্রায় 64 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে উন্মুক্ত কৃষি জমিতে ঘটেছে এই ঘটনা। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় ঘটনাস্থল। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় একটি EMS ক্রুও পাইলটকে উদ্ধার করতে ছুটে যায় সেখানে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হেনেছে একটি ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে 8.8 মাত্রার এই ভূকম্পন ছিল গত কয়েক বছরের মধ্যে শক্তিশালী। সুনামি সতর্কতা জারি হয়েছে রাশিয়া, জাপান, হাওয়াই, আলাস্কা ও তাইওয়ানে। উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। বিস্তারিত থাকছে রিপোর্টে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে কেঁপে উঠল পুরো অঞ্চল, আর সেই কাঁপন ধেয়ে গেল হাজার মাইল দূরে জাপানের উপকূলে। হঠাৎ করেই যেন শান্ত জলের নিচে জেগে উঠল এক অদৃশ্য শত্রু। স্থানীয় সময় সকাল 8:25 রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানে 8.8 মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, এই কম্পন ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী। প্রাথমিকভাবে রিক্টার স্কেলে 8 বলা হলেও পরে তা সংশোধন করে 8.8 করা হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল কামচাটকার পেট্রোপাভলোভস্ক শহর থেকে 136 কিলোমিটার পূর্বে সমুদ্রের তলদেশে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে সুনামির সতর্কতা জারি করে রাশিয়া, জাপান, হাওয়াই, আলাস্কা ও তাইওয়ান। হেক্কোইডো থেকে টোকিও জাপানের বিস্তৃত উপকূলীয় অঞ্চল জুড়ে ঘণ্টা বাজিয়ে মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। 21টি প্রিফেকচার থেকে সরানো হয় প্রায় 20 লাখ মানুষ। নদী ও উপকূলের আশেপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। জাপানের অন্যান্য এলাকাতেও জারি রয়েছে সুনামি সতর্কতা। সংবাদ মাধ্যম NHK ওয়ার্ল্ড জাপান জানায়, হানাসাকি বন্দরে প্রথম আছড়ে পড়ে ঢেউ। সেখানে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল প্রায় 30 সেন্টিমিটার। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঢেউটি ছিল হেক্কোইডোতে, যেখানে প্রায় 4 মিটার পর্যন্ত পানি উঠে আসে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানান, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়া বিভাগ সতর্ক করে জানায়, প্রথম ঢেউ নয়, বরং পরের ঢেউগুলো আরো বড় হতে পারে। প্রতিটি ঢেউ চলতে পারে প্রায় 1 ঘন্টা ধরে, আর এই ঝুঁকি চলতে পারে 1 দিনের বেশি সময় ধরেই। এই দুর্যোগে এখন পর্যন্ত রাশিয়া বা জাপানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রাশিয়ার একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কামচাটকার গভর্নর। জাপানের সেন্দাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে ফেরি চলাচল ও উপকূলীয় রেল পরিষেবা। হাওলাদার শামীম, RTV।
নিউ ইয়র্কের মিড টাউন ম্যানহাটনে গেল 28 জুলাই সোমবার ঘটে এক প্রাণঘাতী বন্দুক হামলা। ব্যস্ততম ওই এলাকায় এই ঘটনায় নিহত হন 5 জন, যাদের একজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সদস্য। দর্শক, অর্পিতা জাহানের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিউ ইয়র্কের আলো ঝলমলে শহর, ব্যস্ততা যেখানে প্রতিদিনের চেনা গল্প, সেই শহরের মিড টাউন ম্যানহাটনের প্রাণকেন্দ্রে ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা যা মুহূর্তেই শেষ করে দিল 5টি প্রাণের যাত্রা। তাদেরই একজন ছিলেন বাংলাদেশের মাটি থেকে আসা এক তরুণ নিউ ইয়র্ক পুলিশের সদস্য। 28 জুলাই সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকায় ঘটে এই গুলির ঘটনা। পুলিশ জানায়, শেন তামোরা নামের এক ব্যক্তি তার BMW গাড়ি থেকে নেমে হাতে নেয় M4 রাইফেল। কোনো ধরনের সতর্কতা ছাড়াই সে গুলি চালায় প্রবেশ পথে দাঁড়ানো নিউ ইয়র্ক পুলিশের সদস্যদের দিকে। ঘটনাস্থলেই মারা যান ওই বাংলাদেশি তরুণ, যিনি 3 বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন। এরপর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। হামলাকারী একজন নারীকে গুলি করে ভবনের ভিতরে ঢুকে পড়ে এবং শুরু করে এলোপাতাড়ি গুলিবর্ষণ। মাত্র কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান আরো 3 জন। তারপর নিজেই আত্মহত্যা করে ওই বন্দুকধারী। ভবনটি ছিল অত্যন্ত স্পর্শকাতর। এখানে রয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ও আয়ারল্যান্ডের কনসুলেট জেনারেলের অফিস। তাই এই ঘটনাকে শুধু একাকী সহিংসতা নয়, বরং বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ হিসেবেও দেখছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, হামলাকারী তামোরা ছিলেন লাস ভেগাসের বাসিন্দা এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে রাইফেল কেস, রিভলভার, গুলিভর্তি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গোলাবারুদ। গাজায় ধ্বংসস্তূপ, পশ্চিম তীরে দখলদারি আর প্রতিদিনের প্রাণহানির খবরে কাঁপছে গোটা বিশ্ব। আর এমন এক সংকটময় মুহূর্তেই লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এলো এক সাহসী ঘোষণা। যুক্তরাজ্য ইসরায়েলকে দিয়েছে কঠিন শর্ত। দর্শক, চলুন জেনে নেই কি সেই শর্ত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইসরায়েল যদি গাজায় চলমান যুদ্ধ বন্ধ না করে আর যদি টেকসই শান্তির পথে কোনো বাস্তব পদক্ষেপ না নেয়, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদন থেকেও জানা যায় এ তথ্য। তার মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে নেওয়া হয় এই চূড়ান্ত সিদ্ধান্ত। গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও সেই বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি নতুন শান্তি পরিকল্পনা ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উপায় নিয়ে আলোচনাও হয়েছে। তবে বিষয়টা মোটেই একতরফা নয়। স্টারমার স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে, পশ্চিম তীরে নতুন দখলদারি থামাতে হবে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে আলোচনায় বসার বাস্তব সদিচ্ছা দেখাতে হবে। আর হামাস স্বাধীনতাকামী এই সংগঠনটির প্রতিও ছিল কঠিন বার্তা। জিম্মিদের মুক্তি, অস্ত্র পরিত্যাগ ও গাজা শাসন থেকে নিজেদের সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে তাদের উদ্দেশ্যে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমারের উপর চাপ ক্রমেই বাড়ছিল। দিন কয়েক আগে ব্রিটিশ পার্লামেন্টের 221 জন আইন প্রণেতা, এমনকি স্টারমারের নিজের লেবার পার্টির সদস্যরাও চিঠি দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন পর্যন্ত ঘোষণা করেছেন সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তিনিও। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে আঁকা হচ্ছে কি নতুন মানচিত্র, যেখানে নেই যুক্তরাষ্ট্র বা ন্যাটো, বরং নেতৃত্ব দিচ্ছে ইরান আর পাশেই আছে চীন ও রাশিয়া। ইউরেশিয়ায় গড়ে উঠছে বিকল্প নতুন জোট, যার কেন্দ্র রয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও। সম্ভাব্য বাস্তবতা। গেল জুলাইয়ের মাঝামাঝি চীনের একটি শহরে বসেছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আর সেখানেই ইরান বলেছে এসসিওকে তারা আর কেবল আঞ্চলিক মঞ্চ হিসেবে দেখে না, বরং এটিই হতে পারে ন্যাটোর বাস্তব বিকল্প। তেহরান জানিয়ে দিয়েছে পশ্চিমা কাঠামো নয়, তারা এখন ঝুঁকছে ইউরেশিয়ান নতুন ব্যবস্থার দিকে। সম্মেলনের চিত্রটাও ছিল চোখে পড়ার মতো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সেখানেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে করেন বৈঠক। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন পাকিস্তান, ভারত, ইরান সবাইকে নিয়ে। ইরান ও রাশিয়ার আলোচনা এসেছে কৌশলগত সহযোগিতা ও পরমাণু ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ। আর এই সম্মেলনেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এসসিও কেবল প্রতীক নয়, এটি হতে পারে এক কার্যকর প্রতিরোধ। পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এই জোট গড়ে তুলতে পারে নতুন ব্যারিকেড। আরও চমকপ্রদ বিষয় হলো, যেখানে অনেকে ভেবেছিল ভারত চীন কিংবা ভারত পাকিস্তান দ্বন্দ্বে ভেঙে পড়বে এসসিও, সেখানে ভারতও সক্রিয়ভাবে করেছে অংশগ্রহণ এবং জোটের প্রতি তাদের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে।
এদিকে ন্যাটো চলে আমেরিকান কড়াকড়ি নেতৃত্বে। এসসিওতে সদস্য রাষ্ট্ররা ভিন্ন ভিন্ন স্বার্থ নিয়েও একসাথে কাজ করতে পারে। এই নমনীয়তাই এটিকে আলাদা করেছে ন্যাটো থেকে। আরাঘচি শুধু কথায় থেমে থাকেননি, তিনি এসসিওকে আরো শক্তিশালী করার জন্য দিয়েছেন 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব: যৌথ নিরাপত্তা কাঠামো, নাশকতা ও গোপন হামলার রেকর্ড রক্ষা, পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় সাংহাই রেজিস্ট্যান্স সেন্টার, গোয়েন্দা ও প্রতিরক্ষা সহযোগিতা, তথ্যযুদ্ধে প্রতিরোধ করতে সাংস্কৃতিক সংহতি। এই প্রস্তাবগুলো শুধু বক্তৃতা নয়, ইরান সত্যিই হাঁটছে নতুন এক নিরাপত্তা দর্শনের দিকে, যেখানে থাকবে যৌথ প্রতিরক্ষা, সমতা ও নিরপেক্ষতা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ যখন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর দিচ্ছে নিষেধাজ্ঞা, তখন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনে তারা নিশ্চুপ। ইরানের মতে এটিই প্রমাণ যে বর্তমান নিয়মভিত্তিক ব্যবস্থা আসলে একপাক্ষিক ক্ষমতার খেলা। হাওলাদার শামীম, RTV। মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উত্তেজনা। ওমান উপসাগরে ইরানের সামরিক হেলিকপ্টারের সতর্কবার্তায় পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানি জলসীমায় প্রবেশের চেষ্টা করলে ঘটে এই ঘটনা। তবে মার্কিন বাহিনী এই ঘটনাকে পেশাদার ও নিরাপদ বলেই করেছে বর্ণনা। বিস্তারিত থাকছে হাওলাদার শামীমের প্রতিবেদনে। সূর্য ওঠার আগেই ওমান উপসাগরের আকাশে গর্জে ওঠে ইরানের একটি হেলিকপ্টার, আর নিচে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ USS ফিটজেরাল্ড। যেন এক উত্তপ্ত নিষিদ্ধ রেখায় এসে মুখোমুখি দুই শত্রুপক্ষ। 23 জুলাই সকাল 10টা রেডিওর ভেতরে ভেসে আসে কড়া সতর্কবার্তা: এই এলাকা ইরানের মনিটরের আওতায়, সরে যান। হেলিকপ্টারটি যুদ্ধজাহাজের মাথার উপর দিয়ে উড়ে যায়। ভিডিওতে দেখা যায় ইরানি সেনারা স্পষ্টভাবে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছে। বাতাসে কেবল গর্জন নয়, ছিল এক যুদ্ধেরও ঘ্রাণ। জাহাজটি ইরানের আঞ্চলিক জনসীমার দিকে অগ্রসর হলে সেটিকে সতর্কবার্তা দিয়ে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরান। তবে মার্কিন বাহিনী এই ঘটনাকে পেশাদার ও নিরাপদ বলেই বর্ণনা করেছে। খবর বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভিও জানায় ইরানি হেলিকপ্টারটি যুদ্ধজাহাজটির উপর দিয়ে উড়ে যায় এবং রেডিও বার্তার মাধ্যমে স্পষ্ট সতর্কবার্তা দেয় ইরানের মনিটর করা জলসীমা থেকে দূরে সরে যেতে। তারা আরও জানায় মার্কিন জাহাজটি ছিল উস্কানিমূলক আচরণে ব্যস্ত। তারা জানায় হেলিকপ্টারটি হটিয়ে না দিলে মার্কিনিরা এটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দেয়। এমনকি প্রকাশিত ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার থেকে এক ইরানি সেনা সদস্য ইংরেজিতে রেডিওর মাধ্যমে যুদ্ধজাহাজটিকে সতর্ক করে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছেন। একের পর এক বার্তা পেয়ে অবশেষে যুদ্ধজাহাজটি এলাকা ছেড়ে চলে যায়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষা একেবারেই আলাদা। তাদের মতে ঘটনাটি ছিল সম্পূর্ণ নিরাপদ ও পেশাদার, আর এর কোনো প্রভাব পড়েনি যুদ্ধজাহাজটির মিশনের উপর। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে জানান, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। তিনি আরও জানান ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং ইরানি হেলিকপ্টারটি ছিল একটি SH-3 কিং মডেলের হেলিকপ্টার। ইরানের নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দাবি উঠছে এটি হতে পারে ইরানের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা সরাসরি আঘাত হানতে পারবে যুক্তরাষ্ট্রে। খোররামশহর 5 নামের এই ক্ষেপণাস্ত্রের বিস্তারিত দেখুন রিপোর্টে। ইরান কি সত্যিই তৈরি করে ফেলেছে এমন এক ক্ষেপণাস্ত্র যা সরাসরি আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে? নামটা যেন কল্পনার মতো, খোররামশহর 5। কেউ বলছে এটা এখনো গুজব, আবার কারো ধারণা এটা ইরানের তৈরি সবচেয়ে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ 12,000 কিলোমিটার পর্যন্ত, মানে তেহরান থেকে সরাসরি ওয়াশিংটন DC। ঘটনা শুরু কয়েকদিন আগে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে আকাশে উঠছে একটি বিশাল ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গেই শুরু হয় গুঞ্জন, এটি কি ইরানের প্রথম আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM? যদিও সেটি ছিল 2023 সালে তৈরি খোররামশহর 4 এর উৎক্ষেপণ। কিন্তু এই ফুটেজ ঘিরেই ওঠে আলোচনার ঝড়। ইরান কি সত্যিই এখন তৈরি করছে নতুন মাত্রার এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র? কারণ এবারের আলোচনা শুধু মিডিয়ার বানানো নয়, বরং প্রযুক্তির এক সম্ভাব্য রূপান্তরের ইঙ্গিত। যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা। 2015 সালে ইরান ঘোষণা দিয়েছিল তারা 2000 কিলোমিটারের বেশি রেঞ্জের কিছুই তৈরি করবে না। কিন্তু সময় বদলেছে, উত্তেজনা বেড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে, আর সেই উত্তেজনার ছায়াতেই তৈরি হয়েছে এই নতুন অস্ত্র। অন্তত এমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে এমন এক আইসিবিএম তৈরি করা মোটেই সহজ নয়। এটা কেবল রাজনৈতিক ইচ্ছা নয়, এটা এক বিশাল প্রযুক্তির খেলা। মহাকাশ ছুঁয়ে আবার ফিরে আসা, গতি ও তাপমাত্রা সামলে নির্ভুলভাবে আঘাত হানা, সবই বিজ্ঞানের জটিল গণনার খেলা। রিপোর্ট বলছে খোররামশহর 5-এর গতিবেগ মার্ক 6, অর্থাৎ ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এ ধরনের গতি শুধু উন্নত দেশগুলোর হাইপারসোনিক অস্ত্রতেই দেখা যায়। ওয়ারহেড বহনে পারদর্শী এই ক্ষেপণাস্ত্র নাকি 2 টন ওজন বহন করতে পারে, যা অনেক দেশের পারমাণবিক কিংবা বাংকার ব্লাস্টার বোমার সমতুল্য। আওলাদ শামীম, RTV। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন স্বয়ং 1000-এরও বেশি ইহুদি ধর্মগুরু। তাদের দাবি, গাজা ইচ্ছাকৃতভাবে খাদ্য ও জ্বালানির সরবরাহ বন্ধ রেখে ইসরায়েল সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে অনাহারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে অবস্থানকারী এই ধর্মগুরুরা এক খোলা চিঠিতে ইসরায়েল সরকারের এই পদক্ষেপকে বর্ণনা করেছেন মানবিক অপরাধ হিসেবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটা জাতির ক্ষুধাকে যদি পরিকল্পিতভাবে যুদ্ধের অস্ত্র বানানো যায়, তাহলে তা আর কোনো সাধারণ যুদ্ধ নয়, তা হয়ে ওঠে এক নির্মম মানবিক অপরাধ। আর এবার এই অভিযোগ উঠেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে। অভিযোগ করেছেন কেউ আর নন, বরং স্বয়ং 1000-এর বেশি ইহুদি ধর্মগুরু। তারা বলছেন, ইসরায়েল এখন গাজার সাধারণ মানুষকে অনাহারে রেখে খাদ্য ও জ্বালানির সরবরাহ বন্ধ করে এক ভয়ানক ক্ষুধার নীতি অনুসরণ করছে। যুদ্ধ আর প্রতিরোধ নয়, এ যেন এক ধ্বংসের নীল নকশা, যেখানে শিশু, বৃদ্ধ, নারী কেউই পাচ্ছে না রেহাই। এই 1000-এরও বেশি ধর্মগুরু, যারা যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ছড়িয়ে আছেন, তারা এক খোলা চিঠিতে ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন এই নিষ্ঠুর ও অমানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে। চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন, একজন মানুষের খাবার কেড়ে নেওয়া কখনোই আত্মরক্ষার অজুহাতে জায়েজ হতে পারে না। তাদের এই অবস্থান শুধু নৈতিক নয়, বরং এটি এক ঐতিহাসিক প্রতিবাদ। কারণ সাধারণত ইসরায়েলের বিরুদ্ধে ইহুদি ধর্মগুরুরা সরব হন না, তারা অনেক সময় নীরব থাকেন রাজনৈতিক চাপের কারণে। কিন্তু এবার গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সেই নীরবতা ভেঙেছে ধর্মীয় বিবেক। চিঠিতে তারা আরও উল্লেখ করেছেন, গাজায় আজ লাখ লাখ মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না, শিশুরা অপুষ্টিতে ভুগছে, হাসপাতালগুলোতে খাদ্য ও ঔষধের ঘাটতি। এরকম পরিস্থিতিতে যুদ্ধ নয়, বরং শান্তির পক্ষে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। বিশ্লেষকরা বলছেন, এ প্রতিবাদ শুধু ইসরায়েলের জন্য সতর্ক বার্তা নয়, বরং বিশ্ব নেতাদের প্রতি এক স্পষ্ট বার্তা। ক্ষুধা কখনো কৌশল হতে পারে না যুদ্ধের। অর্পিতা জাহান, RTV। গাজার ভয়াবহ মানবিক সংকট নিয়ে এবার মুখ খুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেছেন, গাজায় চলছে সত্যিকারের দুর্ভিক্ষ, আর সেই বাস্তবতা অস্বীকার করে বড় ভুল করছে ইসরায়েল। অর্পিতা জাহানের রিপোর্টে থাকছে বিস্তারিত। এবার গাজার দুর্ভিক্ষ নিয়ে মুখ খুললেন নোবেল শান্তি পুরস্কারের দাবিদার খোদ ডোনাল্ড ট্রাম্প। এতদিন যে বিষয়টা ঘিরে ইসরায়েল মুখ ঘুরিয়ে থেকেছে, সেই ভয়াবহ বাস্তবতাকেই এক নিঃশ্বাসে সামনে এনে দিলেন তিনি। বললেন, ওটা সত্যিকারের দুর্ভিক্ষ, যেখানে শিশুদের মুখে শুধু হাড্ডিসার ক্ষুধা আর জীবনের আর্তনাদ। ব্রিটেন সফরে 70 মিনিটের সংবাদ সম্মেলনে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করেন। নেতানিয়াহু বলেছিলেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, কিন্তু ট্রাম্প বলেন তিনি গাজায় শিশুদের চোখে শুধু ক্ষুধা ও আর্তনাদ দেখেছেন। তিনি আরো বলেন, অনেক মানুষকে বাঁচানো সম্ভব, সবাই যেন খাবার পায়, সেটাই তিনি চান। ট্রাম্প স্বীকার করেন, গাজার সংকটের জন্য ইসরায়েলের অনেকখানি দায় আছে। যুক্তরাষ্ট্র খাবার ও অর্থ দিচ্ছে, তাই নেতানিয়াহুর উচিত এসব গাজায় পৌঁছানোর ব্যবস্থা করা। তিনি বলেন, ইসরায়েলকে এখন কৌশল বদলাতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, গাজায় ভয়াবহ বিপর্যয় চলছে। তিনি জানান, ব্রিটিশ জনগণ এসব দৃশ্য দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এখনই যুদ্ধবিরতির দরকার। 28 জুলাই সোমবার দক্ষিণ গাজায় ত্রাণবাহী ট্রাকের পাশে থাকা মানুষদের ওপর ইসরায়েলের গুলিতে অন্তত 25 জন নিহত হয়, যাদের মধ্যে 4 জনই শিশু ছিল। জাতিসংঘের খাদ্য কর্মসূচি জানায়, গাজায় পাঠানো 55টি ত্রাণ ট্রাকই পথে লুট হয়। কোনো ট্রাক গুদামে পৌঁছেনি, নতুন কোনো রুটও অনুমোদিত হয়নি। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। আবারও বিধ্বস্ত মার্কিন F-35 যুদ্ধবিমান, বেঁচে গেলেন পাইলট।
রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে কাঁপছে বিশ্ব। নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি পুলিশ সদস্য সহ নিহত 5। ইসরায়েলকে কঠিন শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ন্যাটোর বিরুদ্ধে ইরানের নতুন জোট, পাশে থাকছে চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, মার্কিন যুদ্ধ জাহাজকে পিছু হটালো ইরানি হেলিকপ্টার। ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র খুররাম শহর 5 নিয়ে মার্কিনীদের উদ্বেগ। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে ইহুদি ধর্মগুরুরা ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এবং গাজায় দুর্ভিক্ষ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, ইসরায়েলকে দিলেন হুঁশিয়ারি। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।